হ্যালো আমেরিকার দর্শকদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। 2017 সাল আপনাদের সবার জন্য শুভ হোক। আমার সঙ্গে রয়েছেন আহসানুল হক। আহসান, আমরা আজকে আলোচনা করব 2016 সালটি কেমন গেল, বিশেষ কি ঘটনাবলী আজকে আমরা স্মরণ করছি, তাই তো? তো দর্শক, আপনারা বুঝতেই পারছেন 2016কে বিদায় জানানোর পরেও 2016 সালের কিছু বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা। তো আমরা শুরু করব কি দিয়ে? আমার তো মনে হয় যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনেকের কাছেই, আমার মতো অনেকের কাছেই অন্যতম প্রধান একটা খবর। তো হ্যালো আমেরিকার যারা দর্শক, আমার মনে হয় যে তারাও মনে করবেন যে আমরা যেহেতু এবার এখানে আমেরিকায় আছি এবং এবারের নির্বাচন একটা মানে কি বলবো যে দারুণ জোয়ার তুলেছিল, ভিন্ন ধরনের নির্বাচনী অভিযান ছিল এবং তারপর যিনি নবনির্বাচিত পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন ডোনাল্ড ট্রাম্প, অনেকেই হয়তো সেটা আশা করেনি। অনেকেই করেছিলেন যে যুক্তরাষ্ট্রে এই প্রথম, অন্যান্য দেশের মতো নয়, এই প্রথম একজন মহিলা প্রেসিডেন্ট হতে পারেন। তো আহসান, তারপর তো মোড় ঘুরে গেল, আমরা ফলাফল সবাই জানি। আগামীতে অভিষেক অনুষ্ঠান আসছে ডোনাল্ড ট্রাম্পের। তো নির্বাচন সম্পর্কে কি 2016-র শুরুর দিকে যদি আমরা একটু ফিরে তাকাই, তখন ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারাভিযান শুরু করছেন। মনোনয়ন পাওয়াটা সেটাই ছিল একটা অপ্রত্যাশিত ব্যাপার, যে তিনি দলের মনোনয়ন পাবেন ডোনাল্ড ট্রাম্প, যেখানে রিপাবলিকান দলের আরও অনেক বড় বড় নেতা ছিলেন, অভিজ্ঞ নেতারা ছিলেন। সেইখানে ডোনাল্ড ট্রাম্প এসে মনোনয়নটি জিতলেন। তিনি প্রাইমারি এবং যে ককাস নির্বাচনগুলো একে একে জিতলেন। এবং আমি এবং আমার সহকর্মী যারা নাকি এই নির্বাচনী প্রচারাভিযানে আমরা কনভেনশনে গেছি, তখন আমরা সবাই ভাবছিলাম যে ইতিহাস হবে যে কোনোভাবেই। ইতিহাস দুদিকেই ছিল, কারণ একটি বিরাট দল ডেমোক্রেটিক পার্টির পক্ষে হিলারি ক্লিন্টনকে যে মনোনয়ন দেয়া হলো সেটাও একটি ইতিহাস ছিল। যদিও মানে তিনি হলেন না, দুজনের মধ্যে একজনই তো হবেন, সেটা বলা বাহুল্য, কিন্তু সেটাও কিন্তু ইতিহাসই হয়ে থাকবে যে বিরাট একটি দল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে এই প্রথম একজন মহিলাকে প্রেসিডেন্ট পদে মনোনয়ন দেওয়া হয়েছিল। এবং আশ্চর্যের ব্যাপার, আপনার হয়তো মনে আছে যে 3টি বিতর্ক হয়েছিল হিলারি ক্লিন্টন এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে। তার একটি বিতর্কে ডোনাল্ড ট্রাম্প এরকমও বলেছিলেন যে এই নির্বাচনের ফলাফল যাই হোক, আমি এখন বলবো না যে আমি এটা মানবো কিনা, আমি ফলাফলের পরে বলতে পারবো। এবং এক সময় তো এরকম শোনা গিয়েছিল যে আমি জয়লাভ করলেই মেনে নেব। হ্যাঁ, মানে অভূতপূর্ব একটা নির্বাচনী বছর ছিল এটা যুক্তরাষ্ট্রের জন্য। হ্যাঁ, দেশে দেশে নানান ঘটনাগুলি ঘটেছে। যেমন আমরা ব্রিটেনে দেখেছি ব্রেক্সিট, ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেন বেরিয়ে এলো, আর সেটাও তো কেউ ধারণা করতে পারেনি। সেটার বিষয়ে ভোটাভোট হয়েছে, জনগণের মতামত নিয়ে, রায় নিয়েই নতুন প্রধানমন্ত্রী এলেন থেরেসা মে, এবং তিনি ঘোষণা করলেন যে হ্যাঁ, ব্রিটেন বেরিয়ে আসছে, ব্রিটেন নিজেই স্বয়ংসম্পূর্ণ, সুতরাং তারা আর ইউরোপীয় ইউনিয়নে থাকছে না। এবং সেই ব্রেক্সিট নিয়ে এখনও ব্রেক্সিটের জোয়ার চলেছে। এখনও আমরা দেখছি নানাভাবে চিন্তাভাবনা করা হচ্ছে যে অর্থনৈতিক প্রভাব কী পড়বে, বাণিজ্যের উপর কী প্রভাব পড়বে, বিভিন্ন দেশের সঙ্গে ব্রিটেনের প্রভাব কী পড়বে, ইউরোপীয় ইউনিয়নের উপর এই ব্রিটেন যে বেরিয়ে গেল ব্রেক্সিটের ফলাফল বা প্রভাব কী পড়তে পারে। এটা একটা লক্ষ্য করার মতো বিষয় যে আমেরিকায় যেমন নির্বাচন একটা বিভাজন তৈরি করেছিল মানুষের মধ্যে, ঠিক তেমনিভাবে ব্রিটেনেও কিন্তু একটা বিরাট বিভাজন হয়েছিল এই গণভোট, এই ব্রেক্সিটকে নিয়ে। 52% ভোটার তারা ভোট দিয়েছিলেন এই আলাদা হয়ে যাবার পক্ষে ইউরোপীয় ইউনিয়ন থেকে, এবং সেখানেও কিন্তু একটা বিভাজন, এবং যেই কারণে কনজারভেটিভ পার্টির প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হলো, নতুন প্রধানমন্ত্রী আসলেন, এবং যেটার নাকি প্রভাব সারা পৃথিবীতে অর্থনীতির ওপর, শেয়ার বাজারের উপর পড়েছে ব্রেক্সিটের কারণে। সেটাও একটা ছিল। তবে আর ব্রেক্সিটের বাইরে যদি আমরা দেখি, আমরা যদি দক্ষিণ এশিয়ার দিকে নজর দিই, বিশেষ করে বাংলাদেশের উপরে নজর দিই, বাংলাদেশে জুলাই মাসে অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা ঘটেছিল, এবং যেটা কিন্তু এখনো পর্যন্ত যারা প্রবাসী বাংলাদেশি আছেন, দেশের ভিতরে যারা আছেন, তারাও মেনে নিতে পারেন না যে বাংলাদেশের সৃষ্টি একটি ধর্মনিরপেক্ষতার উপর ভিত্তি করে, একটি মূল স্তম্ভ বাংলাদেশের যে ধর্মনিরপেক্ষতা, সেইখানে বিদেশিদের সহিংসভাবে অত্যন্ত বর্বরচিতভাবে হত্যা করা হলো হলি আর্টিসান রেস্টুরেন্টে, এবং 20 জন বিদেশি সহ অনেকেই মারা গেলেন। তো সেই ঘটনা
আসলে কি মনে করেন? বাংলাদেশ সাধারণত বিশ্বের খবরে শিরোনাম হয় না, কিন্তু এই জুলাই মাসের শুরুতে যেই ঘটনার জন্য বাংলাদেশ শিরোনামে উঠে আসলো, CNN, BBC সবাই তাদের টিভি ক্যামেরা দিয়ে দেখাচ্ছিল যে গুলশানে কিভাবে কমান্ডো অভিযানের মধ্য দিয়ে হামলাকারীদেরকে শেষ পর্যন্ত হত্যা করা হলো, এবং তার আগে অন্তত 18 জন বিদেশি সেখানে নিহত হলেন, 29 জন মোট ওই ঘটনায় নিহত হলেন। অবিশ্বাস্য ঘটনা। এটা বাংলাদেশকে সত্যি অত্যন্ত দুঃখজনকভাবে হলেও পৃথিবীর সংবাদ শিরোনামে নিয়ে এসেছিল, সংবাদ শিরোনামে নিয়ে এলো। এবং তারপরে এখনো কিন্তু তার অনেক প্রশ্নবোধক চিহ্ন রয়ে গেছে। অনেকেই প্রশ্ন করছেন যে কেন এটা হলো, কিভাবে সংঘটিত হলো, এবং কেউ জানলো না যে এই যে কয়েকজন যুবক যারা শিক্ষিত পরিবার থেকে এসেছে, যারা অর্থবান পরিবার থেকে এসেছে, তারা এই ধরনের একটা সহিংসতার ঘটাতে পারে, এটা একটা অবিশ্বাস্য ছিল ব্যাপার। সারা পৃথিবী এবং বাংলাদেশের মানুষ তো অবশ্যই, তারা কিন্তু এখনো অপেক্ষা করছে জানার জন্য যে এই ঘটনায় আসলে নেপথ্যে কি ছিল। তারপর এছাড়া আমি ব্রেক্সিটের সাথে একটু যোগ করতে চাই যে শরণার্থী সংকটটা এই বছর কিন্তু আমরা ভীষণভাবে দেখেছি। হ্যাঁ, জাতিসংঘের এক হিসেব অনুযায়ী বলা হয়েছে যে এই বছর সিরিয়ার হোক, বাংলাদেশ বার্মা সীমান্তে রোহিঙ্গাদের হোক, ইরাকের পরিস্থিতি, সিরিয়া পরিস্থিতি, সব কিছু মিলিয়ে যে শরণার্থীর সংখ্যা যেভাবে বেড়েছে, বিশ্বে কোনো সময় এত শরণার্থী ছিল না। যেভাবে আমরা দেখেছি ইতালির উপকূলে এবং বিভিন্ন দেশের উপকূলে নৌকোয় করে মানুষ, শিশু দেশান্তরী হচ্ছে, এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছে, তারা ঢুকতে চাইছে, তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, এবং শীতের ভেতরে তারা বাইরে অবস্থান করছে। একটা খুব মর্মস্পর্শী পরিস্থিতি সারা পৃথিবীতে। শরণার্থীর সংকট, এবং এখন রোহিঙ্গাদের ক্ষেত্রে সেরকম চলছে। শরণার্থীর সমস্যাটা খুব বিরাট হয়ে দেখা দিচ্ছে। বলা হচ্ছে যে বাংলাদেশে অতি সম্প্রতি জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, বিভিন্ন সংস্থার হিসেব অনুযায়ী, যে প্রায় 27,000 শরণার্থী রোহিঙ্গা মুসলিমরা তারা বাংলাদেশে চলে গিয়েছে, বাংলাদেশের সীমান্তে। আবার বলা হচ্ছে যে বাংলাদেশ সীমান্ত থেকে বাংলাদেশ বর্ডার গার্ড তারা তাদের ফেরত পাঠিয়ে দিচ্ছে, কিন্তু ওই বার্মার উপকূলে গিয়ে পৌঁছলে সেখানকার লোকজন তারা একদম হেলিকপ্টার থেকে আঘাত এনে নৌকাগুলো উল্টিয়ে দিয়ে তাদেরকে নির্মমভাবে মেরে ফেলছে। আর নারী ও শিশুরাও এর মধ্যে রয়েছে অসংখ্য। তো সেটা একটি দুঃখজনক পরিস্থিতি প্রতিনিয়তই আমরা দেখছি, ছবিতে দেখছি, টেলিভিশনে দেখছি, এবং খবরাখবরে তো আসছি। এবং সিরিয়াতে এখনো যুদ্ধ চলছে, এবং তার জের হিসেবে অতি সম্প্রতি রুশ রাষ্ট্রদূত নিহত হলেন, তিনি তুরস্কে নিহত হলেন। সেটাও বলা হচ্ছে যে সিরিয়ার একটা জের হিসেবে। সন্ত্রাসবাদ মানে একের পর এক ঘটে চলেছে। আমরা নিসে দেখেছি, প্যারিসে, ফ্রান্সে, সেখানে সমুদ্র সৈকতে গাড়ি এগিয়ে গিয়ে খুন করলো অসংখ্য লোককে। তারপরে দেখলাম যে জার্মানিতে, বার্লিনে এই তো সম্প্রতি হলো, সেটাও একটি বিরাট। তো সন্ত্রাসী হামলা এগিয়ে চলেছে। আবার রাশিয়া এবং সিরিয়ার যারা শাসক গোষ্ঠী, তারা আলেপোতে যে ধরনের বোমা বর্ষণ করছে, সেখান থেকে আবার শরণার্থীদের, আলেপোবাসীকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো চারিদিকে একটা জটিল পরিস্থিতি, অত্যন্ত জটিল পরিস্থিতি। এবারে একটু যদি খেলার জগতের দিকে একটুখানি নজর দেওয়া যাক। এবারে তো গ্রীষ্মকালীন অলিম্পিক হয়ে গেল রিওতে, এবং ব্রাজিলে, মানে দক্ষিণ আমেরিকায় এই প্রথম হলো। আরেকটি কথা যে জাঁক রোগা আগের প্রেসিডেন্ট ছিলেন, এখন টমাস বাক, তো তার মানে অধীনে এই প্রথম গ্রীষ্মকালীন অলিম্পিকে অনুষ্ঠিত হলো। আর এবারে বলা হচ্ছে যে প্রায় 11,000 খেলোয়াড়, 209টি জাতীয় পতাকা নিয়ে 11,000 খেলোয়াড় এবারে অলিম্পিকে নেমেছিল। এবং এবারের অলিম্পিকে একটি বৈশিষ্ট্য ছিল, মহিলাদের অংশগ্রহণ অসংখ্য ছিল। আর তাছাড়া শরণার্থী হিসেবে কিছু দল গেছে যারা অলিম্পিকের পতাকা নিয়ে অলিম্পিকে অংশ নিয়েছে, কারণ তাদের নিজেদের কোনো দেশ নেই, নিজেদের কোনো পরিচিতি নেই কোনো দেশের বা জাতীয়তার বাদের। সুতরাং তারা কিন্তু কোন দেশের নাগরিক, কোন অঞ্চলের বাসিন্দা নয়, তারা অলিম্পিক পতাকা নিয়ে নেমেছিল। এবং মহিলাদের কথা উঠলো যখন, যুক্তরাষ্ট্র থেকে কিন্তু মহিলারাই গিয়েছিল 294 জন মহিলা, 500 কিছু ছিল, তাদের মধ্যে 294 জন ছিল মহিলা। আর এই প্রথম হিজাব পরে একজন মহিলা, তিনি মানে অসি চালনায় গিয়েছিলেন, ইফতিহাজ মোহাম্মদ, তিনি গিয়েছিলেন, 30 বছর বয়স্ক একজন কৃষ্ণাঙ্গ মহিলা, নিউ জার্সিতে থাকেন, তিনি এই প্রথম অংশ নিয়েছিলেন। তাছাড়াও সৌদি আরব থেকে 4 জন মহিলা এবার গিয়েছিলেন বিভিন্ন ক্ষেত্রে।
আর দীপা দীপা কর্মকার। কর্মকার। এবং তাছাড়াও এবারে কিন্তু ভারতের যদিও ফলাফল খুব একটা ভালো হয়নি, হতাশাজনক হয়েছিল, কিন্তু 3জন মহিলাই পদক নিয়ে এসেছিল, ব্রোঞ্জ এবং রৌপ্য পদক নিয়ে। এবং দীপা কর্মকারের নাম যে উল্লেখ করলাম, চতুর্থ হয়েছিলেন, কিন্তু তার পারফরমেন্স অতি চমৎকার ছিল। মেয়েরা যে খেলাধুলায় আরও এগিয়ে আসছে সেটা তো বোঝাই যাচ্ছে, কারণ যুক্তরাষ্ট্র এবার সবচেয়ে বেশি পদক জিতলো, সবচেয়ে বেশি টোটাল পদকের ক্ষেত্রেও এবং স্বর্ণের ক্ষেত্রেও। এবং সেখানে আমরা দেখলাম যে সিমন বাইলস সহ যুক্তরাষ্ট্রের যে জিমন্যাস্টিক্স দল ফিয়ার্স 5 যাদেরকে বলা হয়, তারা কিভাবে প্রাধান্য বিস্তার করলো। এবং দৌড়ে একটা দৌড়ের কথা আমার খুব বেশি মনে পড়ে, সেটা হচ্ছে 100 মিটার হার্ডলসে যুক্তরাষ্ট্রের 3জন, প্রথম দ্বিতীয় তৃতীয় 3জন মহিলা, এবং সেই ছবিটি যে তারা 3জন যুক্তরাষ্ট্রের পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে। একটি কথা আছেন এখানে কিন্তু, যে এই যে 100 মিটার স্প্রিন্ট যেটা আমরা বললাম, এখানে কিন্তু যুক্তরাষ্ট্রের আগে আমরা কার্ল লুইসকে দেখেছি, জ্যাকি জনার কার্সিকে দেখেছি, তো আমরা অনেকেই দেখেছি যে যুক্তরাষ্ট্র থেকে কিন্তু দৌড়ের মাঠে মহিলা পুরুষ সবারই প্রাধান্য অনেক বেশি থাকে। আমাদের সময় বোধহয় ফুরিয়ে আসছে, তো আমরা সবশেষে কি একটা জিনিস বলতে পারি, যে আমরা যে উপসংহার টানবো সেটা কি বিষয় নিয়ে? আসলে অনেক বিষয় আমরা হয়তো কিছু কিছু বিষয় বাদ দিয়েও গেছি সময়ের কারণে। একটা হচ্ছে যে মোহাম্মদ আলী বিংশ শতকের অন্যতম শ্রেষ্ঠ স্পোর্টস পার্সোনালিটি, তারকা, এবং শুধু স্পোর্টস পার্সোনালিটি না, পার্সোনালিটি, বিশেষ ব্যক্তিত্ব। হ্যাঁ, মোহাম্মদ আলী মারা গেলেন তিনি 3রা জুন 2016, এবং এটায় সব ধর্মের মানুষ কেঁদেছে মোহাম্মদ আলীর এই মৃত্যুতে। সব দেশে সব ধর্মের সারা মানুষ, পৃথিবীর মানুষ তারা ছুটে এসেছিলেন, যারা কাছাকাছি ছিলেন, অসংখ্য মানুষ গেছেন তার প্রতি সেই শ্রদ্ধা জানানোর জন্য। এবং আমরা যেমন জানি যে তিনি কোনো মানে দেশ কাল ধর্ম বর্ণ সব পেরিয়ে এক বিশেষ ব্যক্তিত্ব, বিশেষ তারকা হয়ে এবং সময়ের কারণে সবার নাম হয়তো বলতে পারবো না, কিন্তু যাদের কথা মনে পড়ছে, ডেভিড বাউই একজন খুব বড় গায়ক ছিলেন, প্রিন্স অনেক কম বয়সে, তিনি 53-54 বছর বয়সে তিনি হঠাৎ করে মারা গেলেন। 57 বছর বয়সে। লিওনার্ড কোয়েন আরেকজন বড় শিল্পী, তিনি মারা গেলেন। আর রাজনীতিকদের মধ্যে ফিডেল ক্যাস্ট্রোর নাম উল্লেখ করতে হয়, কিউবান নেতা। আবার ভারতের জয়ললিতা, তিনি হঠাৎ করে মারা গেলেন। বেশ কয়েকজনকে আমরা 2016 সালে হারিয়েছি। তো বিদায় কিভাবে? বিদায়ে আমি বলবো যে একজনের কথা আমি স্মরণ করতে চাই, সেটি হচ্ছে আমি খুব ব্যক্তিগতভাবে যার গান পছন্দ করি, বব ডিলান। তিনি এবার সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন, এবং তিনি প্রথম সঙ্গীতকার নন যিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন। বাংলা সাহিত্যে মানে গীতিকার হিসেবে তার রচনা তাকে মানে সাহিত্যিক করে তুলেছে। তার যে ব্লোয়িং ইন দ্য উইন্ড, এই গানের যে রচয়িতা, এবং যুদ্ধ বিরোধী গান তিনি লিখেছিলেন, সেই আজকে থেকে 50 বছর আগে লিখেছিলেন, হাউ মেনি টাইমস মাস্ট দ্য ক্যানন বলস ফ্লাই, দ্য অ্যান্সার ইজ ব্লোয়িং ইন দ্য উইন্ড। তিনি যে যুদ্ধ বিরোধী ছিলেন, সেটাই বলেছিলেন যে কত প্রাণ দিতে হবে আর কত আত্মাহুতি দিতে হবে, তারপরে এই যুদ্ধ থামবে। কিন্তু আমরা তো দেখে চলেছি সেই যুদ্ধ চলেছে। তো আশা করবো যে 2017 সাল সবার জন্যই শুভ হবে, ভালো হবে। আসান, আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি। আর শ্রোতা দর্শকদেরও বলছি যে আপনারা সবাই ভালো থাকুন, বছরটি আপনাদের জন্য সুন্দর হোক, শুভ হোক, এই কামনাই আমরা করছি। আসান, আমিও সেই কামনা করছি দর্শকদের জন্য এবং সবার জন্য, সারা পৃথিবীতে যেন 2017 একটা ভালো বছর হিসেবে চিহ্নিত হয়। হ্যালো আমেরিকা আজ এখানেই শেষ করছি। আগামীতে অন্য কোনো প্রসঙ্গ নিয়ে আমার সহকর্মীরা আপনাদের সামনে আসবেন। সবাই ভালো থাকুন, সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলুন, জীবনটা সার্থক হোক, সুন্দর হোক। শুভ নববর্ষ।